আমাদের এই অভিযানের শুরুটা হয়েছিল এক জীর্ণ মলিন বইয়ের দোকান থেকে কলকাতার কলেজ স্ট্রিটে। অনিকেত, যার নেশা ছিল পুরনো মানচিত্র আর হারিয়ে যাওয়া সভ্যতার সন্ধান, সেখানেই হিমালয়ের হারিয়ে যাওয়া গ্রাম নিয়ে লেখা একটি শতবর্ষী পুঁথি খুঁজে পেয়েছিল। এক বৃদ্ধ বই বিক্রেতা, যার নাম শ্রীভাস, কাঁপতে কাঁপতে অনিকেতকে বলেছিল, কিছু রহস্যকে তার নিজের জায়গায় থাকতে দেওয়াই ভালো। তারপর একটি ছোট পিতলের কৌটো অনিকেতের হাতে ধরিয়ে দিয়ে বলেছিল, যদি কখনো সেই গ্রামে যান তবে এটি সঙ্গে রাখবেন। কৌটোটি থেকে এক অদ্ভুত শীতলতা আসছিল। এরপর একটা পুরনো মলিন ডায়েরি অনিকেতের হাতে দিয়ে শ্রীভাস বিড়বিড় করে বলেছিল, উপত্যকায় শুধু একটি আত্মা কাঁদে না, আরেকটি আত্মা হাসে। অনিকেত জানত না, এই কৌতূহল আমাদের সবাইকে টেনে নিয়ে যাবে এক এমন জায়গায় যেখানে বাস্তব আর অবাস্তবের সীমারেখাটা এতটাই আবছা যে তাকে আলাদা করা প্রায় অসম্ভব। আমাদের 5 জনের দলটা ছিল বেশ বেমানান। অনিকেত, যে ম্যাপ আর রহস্যের পিছনে ছুটে চলে, প্রসেনজিৎ, যে যুক্তিবাদী এবং যে কোনো অলৌকিক ঘটনাকে লজিক দিয়ে বিচার করতে চায়, দীপা, আমাদের চিত্রগ্রাহক, যার সংবেদনশীল চোখ প্রকৃতির সূক্ষ্মতম রহস্যও ধরতে পারদর্শী, আমাদের শেরপা তেনজিং, যার মুখে এই পথের নাম শুনলেই এক অস্পষ্ট ভয় ফুটে উঠত, আর আমি সৌধিক, এই সমগ্র যাত্রার নীরব পর্যবেক্ষক। টানা 5 দিন ট্রেকিংয়ের পর আমরা সেই উপত্যকার কাছাকাছি পৌঁছালাম। পথটা ক্রমশ দুর্গম হয়ে উঠছিল। হিমালয়ের অন্যান্য অঞ্চলের মতো এখানে সবুজের প্রাচুর্য ছিল না, বরং ছিল রুক্ষ পাথর আর পাইন গাছের জঙ্গল। এক অদ্ভুত নিস্তব্ধতা আমাদের চারপাশকে গ্রাস করছিল। তেনজিং হঠাৎ থমকে দাঁড়ালো। বাবু, এখান থেকে বাতাস ঘুরে যাচ্ছে। সত্যি, যে বাতাস আমাদের পিঠে ধাক্কা দিচ্ছিল তা হঠাৎ করেই দিক পরিবর্তন করে আমাদের মুখোমুখি এসে ধাক্কা মারতে শুরু করল। প্রসেনজিৎ তার কম্পাস বের করে দেখল কাঁটাটা পাগলের মতো কাঁপছে। তার ডিজিটাল ঘড়িতে সময়টা এলোমেলো দেখাচ্ছে। দীপা তার ক্যামেরা বের করে বলল, আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। তার ক্যামেরায় তোলা ছবিতে এক ধরনের নীলচে আভাস ছিল, যা খালি চোখে দেখা যাচ্ছিল না। নিঃশব্দপুরের প্রবেশদ্বারে পৌঁছতেই আমরা দেখলাম বড় বড় পাথরের ওপর কিছু অদ্ভুত চিহ্ন খোদাই করা। অনিকেত তার বই থেকে মিলিয়ে দেখল, এটা হলো মুক্তির পথ বোঝানোর জন্য ব্যবহৃত এক প্রাচীন প্রতীক। গ্রামের ভেতরে ঢুকতেই এক অবর্ণনীয় নীরবতা আমাদের গ্রাস করল। বাড়িগুলোর দরজা জানালা সব খোলা, যেন বাসিন্দারা তাড়াহুড়ো করে ঘর ছেড়ে চলে গিয়েছিল। একটা ভাঙা স্কুল ঘরের ভেতরে তখনও কিছু বই ছড়ানো ছিটানো ছিল। ব্ল্যাকবোর্ডে অর্ধেক করা একটি পাটিগণিতের অঙ্ক, অঙ্কের নিচে চক দিয়ে একটি মাছের ছবি আঁকা। দীপা বলল, দেখে মনে হচ্ছে যেন কেউ ক্লাস চলাকালীন হঠাৎ করে থেমে গিয়েছিল। প্রসেনজিৎ হাসল, ভূতের অঙ্ক। কিন্তু তার মুখের হাসিটা জোর করে টানা মনে হলো। আমরা গ্রামের সবচেয়ে বড় বাড়িটিতে আশ্রয় নিলাম। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডা বাড়তে শুরু করল। মধ্যরাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, তখন আমি একটি করুণ সুর শুনতে পেলাম, যেন কোনো শিশু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আওয়াজটা ঘরের বাইরে থেকে নয়, বরং দেওয়ালের ভেতর থেকে আসছিল। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। অনিকেত সিন্দুকের কাছে গিয়ে দেখল, সিন্দুকের ভেতরে একটি গোপন খোপ। সেখানে একটি পুরনো ডায়েরি। ডায়েরিটা ছিল ব্রিটিশ সার্ভেয়ার জেমস ম্যাকফারল্যানের। তিনি লিখেছিলেন, গ্রামের প্রধান পুরোহিতের ছোট্ট ছেলেই মন্দিরের দায়িত্বে ছিল। ছেলেটি অত্যন্ত প্রতিভাবান ছিল, কিন্তু একদল ডাকাত মন্দিরের মূল্যবান মূর্তিটি চুরি করে, এবং সেই ডাকাতদের একজন ছিল স্থানীয় এক বিশ্বাসঘাতক, যার নাম ধূর্ত সিং। সে ছিল একসময় মন্দিরেরই পুরোহিত। তার চোখে ছিল মূর্তির অলৌকিক ক্ষমতার প্রতি লোভ। মূর্তি চুরি হবার পর থেকেই গ্রামে এক অজানা মহামারী ছড়ায়, এবং এক রাতে সেই শিশু পুরোহিতকে মন্দিরের ভেতরে খুন করা হয়, কারণ সে চোরের পরিচয় জেনে গিয়েছিল। ম্যাকফারল্যান লিখেছিলেন, আমি এই গ্রাম থেকে পালিয়ে যেতে চাই, কিন্তু সেই শিশুটির আত্মা আমাকে তাড়া করছে। সে আমার কাছে কিছু একটা চাইছে, কিন্তু আমি বুঝতে পারছি না। ডায়েরিটি পড়ার সময় আমরা ঘরের কোণে
কিছু একটা নড়তে দেখলাম। একটি আবছা নীলচে অবয়ব, যার হাতে একটি ভাঙা পুতুল। এটি ছিল সেই শিশুটির আত্মা, যা ডায়েরিতে লেখা আছে। আমরা সবাই ভয়ে জমে গেলাম। প্রসেনজিৎ তার যুক্তিবাদ সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে কাঁপতে কাঁপতে অনিকেতকে বলল, এই সব ঘটনা কি সত্যি হতে পারে? ডায়েরির শেষ পাতায় একটি অসম্পূর্ণ ম্যাপের স্কেচ, যেখানে সেই মাছের প্রতীক এবং ব্ল্যাকবোর্ডের অঙ্কটি ছিল। ম্যাকফার্লান লিখেছিলেন, আমি বিশ্বাস করি এই অঙ্কের মধ্যেই লুকানো আছে মূর্তির অবস্থান। হঠাৎ দীপা তার ক্যামেরার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল। তার ক্যামেরায় একটি নতুন ছবি দেখা যাচ্ছে। ছবিটি ছিল একটি পুরনো ভয়ঙ্কর মুখের, যার কোণায় একটি শয়তানি হাসি লেগে আছে। ছবিটি ম্যাকফার্ল্যানের ডায়েরির একটি পাতায় আঁকা ধূর্ত সিংহের প্রতিকৃতির মতো। অনিকেত বলল, সৌভিক, সেই শিশুটি শুধু কাঁদছে না, ও আমাদের সতর্ক করছে। ধূর্ত সিংহের আত্মা ওকে আটকে রেখেছে, যাতে আমরা মূর্তি খুঁজে না পাই। প্রসেনজিৎ তার সব যুক্তিবাদ ভুলে গিয়ে ব্ল্যাকবোর্ডের অঙ্কটি ভালো করে পর্যবেক্ষণ করল। এই অঙ্কের মানে তো ভিন্ন। এটা তো স্থান নির্ণয়ের একটি কৌশল। এটা আসলে একটা কোয়ার্ডিনেট। আমরা সেই কোয়ার্ডিনেট ধরে এগোতে শুরু করলাম। গ্রামের এক প্রান্তে একটি ঝর্ণার পাশে আমরা একটি ছোট গুহা খুঁজে পেলাম। গুহার ভেতরে ঢুকতেই একটি শীতল রহস্যময় বাতাস আমাদের ছুঁয়ে গেল। আমরা দেখলাম গুহার ভেতরেই সেই চুরি যাওয়া মূর্তিটি রাখা আছে। মূর্তিটি তখন ধুলো আর লতাপাতায় ঢাকা। আমরা যখন মূর্তিটি হাতে নিলাম, তখন একটি মিষ্টি ফুলের সুবাসে গুহাটা ভরে উঠল। কিন্তু আমাদের বিপদ তখনও শেষ হয়নি। হঠাৎ গুহার প্রবেশপথ বন্ধ হয়ে গেল। একটি ভয়ঙ্কর হাসি গুহার ভেতর প্রতিধ্বনিত হতে শুরু করল। এটা ছিল সেই ধূর্ত সিংহের হাসি। তার অশুভ আত্মা আমাদের আটকে রাখতে চাইছে। অনিকেত ডায়েরিটা আবার বের করে দেখল। ম্যাকফার্লেন লিখেছিলেন, ধূর্ত সিংহের আত্মা কেবল মূর্তি হারাতে ভয় পায় না, সে সবচেয়ে বেশি ভয় পায় এক পবিত্র মন্ত্রকে, যা গ্রামের পুরোহিতরা ব্যবহার করত। আমরা সেই মন্ত্রটি ডায়েরির একটি পাতার শেষের দিকে পেলাম। আমরা 5 জন একসঙ্গে সেই মন্ত্রটি জোরে উচ্চারণ করতে শুরু করলাম। মন্ত্র উচ্চারণের সাথে সাথে গুহার ভেতর থেকে একটি ভয়ঙ্কর আর্তনাদ শোনা গেল। ধূর্ত সিংহের আত্মা যেন আমাদের মন্ত্রের শক্তিতে দুর্বল হয়ে পড়ছিল। ধীরে ধীরে সেই আর্তনাদ মিলিয়ে গেল এবং গুহার প্রবেশপথ খুলে গেল। আমরা যখন বাইরে এলাম, তখন দেখলাম গুহার মুখে বসে দীপা অস্পষ্ট একটি আবছা ছবি তুলছে। ছবিতে একটি শিশুর অস্পষ্ট মুখ দেখা যাচ্ছিল, যার ঠোঁটে হাসি। দীপা বলল, সৌভিক, মনে হচ্ছে ও এখন শান্তিতে আছে। আমরা ফিরে এলাম, কিন্তু আমাদের মনে সেই অ্যাডভেঞ্চার আর রহস্যের স্মৃতি চিরস্থায়ী হয়ে রইল। আমরা বুঝেছিলাম কিছু ভূতকে মুক্তি দিতে হয়, কারণ তারা কেবল তাদের অসমাপ্ত উপাখ্যানকে সম্পূর্ণ করতে চায়।